না দেখুন, ফৌজদারি মামলা তিনটা পার্ট আছে। ফার্স্ট হলো যে একটা অপরাধ হয়ে যাওয়ার পরে এটা টু সেট দি ল ইন মোশন, যেটা এফআইআর, যেটা এই এজাহারটা হওয়ার পরে ইনভেস্টিগেশন শুরু হয়। এটা প্রবাবলি চ্যাপ্টার 14 আমাদের সিআরপিসির। আমরা আইনটা ফলো করি না এবং আইনটার সম্বন্ধে আইনটাকে আমরা যথাযথভাবে অনুধাবন করি না, যার জন্যই কিন্তু এগুলো হচ্ছে। 154 সিআরপিসি অনুযায়ী একটা কগনিজেবল অফেন্স, ধর্তব্য অপরাধের এজাহার হলো। 155 হলো অধর্তব্য অপরাধ, যেটা নন কগনিজেবল কেস। তো আমরা প্রথমটাতেই থাকি। তো 154 এজাহার হওয়ার পরে তখন এই তদন্তকারী সংস্থা যারা, তাদের কার্যক্রম শুরু হয়ে গেল 156 অনুযায়ী। 156-এ কগনিজেবল অফেন্সের ইনভেস্টিগেশনটা শুরু হলো। তো প্রথম হলো আপনার এজাহার, তারপরে ইনভেস্টিগেশনের পরে চার্জশিট যখন হবে তখন বিচার শুরু হবে। এই তিনটা পার্ট। এখন এজাহার যদি দেরিতে করে, এখানে আমাদের উচ্চ আদালতের অনেক ডিসিশন আছে যে এই যে ডিলেটা, এই ডিলেটা অনেক সময় ইট রেজেস ডাউট, এটা একটা সন্দেহের সৃষ্টি করে। এবং আমাদের অনেক মামলা দেখা গেছে যে এই ডিলের কারণে এটা কোর্ট অবিশ্বাস করেছে যে কোনো একটা অফেন্স, এটা হিনিয়াস অফেন্স। সেখানে যেমন আমাদের একটা খুব একেবারে সেলিব্রেটেড একটা কেস আছে, সেটা হলো নওয়াবুল আলম। এটা আপনার 1973 বা 4-এ নড়াইলে তখনকার সিটিং এমপি, সে আওয়ামী লীগের, একলাসউদ্দিন সাহেব এবং ওনার ছেলে, তারা দুজনকে, এই বাবাটা দুজনকে তোমার ওখানে ফেরিঘাটে, কেয়াঘাটে তাদেরকে গুলি করে মারা হয়েছিল। কিন্তু এই এজাহারটা ঘটনার পরপর, যেহেতু সিটিং এমপি, ডিসি, এসপি, শত শত হাজার হাজার মানুষ, অল হাই অফিসিয়ালস দে অ্যাসেম্বলড দেয়ার, এবং আমাদের অ্যাপেলেট ডিভিশনের জাজমেন্টে পরিষ্কারভাবে, আমার যদ্দূর মনে পড়ে, এটা মিস্টার জাস্টিস এটিএম আফজাল, লেটার অন হি বিকেম চিফ জাস্টিস, অনারেবল চিফ জাস্টিস অফ দিস কোর্ট। তো ওনার জাজমেন্ট সম্ভবত, তো ওখানে এই যে ডিলেটা, যে এজাহারটার সাথে সাথে কেন রুজু হলো না, এটা সম্বন্ধে কোর্ট কনক্রিটভাবে একটা মানে সন্দেহের একটা যে দিকে গেছে, যে এখানে হোয়াই ইট ওয়াজ নট ব্রট টু দি পুলিশ দেন অ্যান্ড দেন। তখন পর্যন্ত তারা কারো নাম বলছে না, এরপরে গিয়ে ধীরে সুস্থে আস্তে আস্তে এজাহার করতেছে। তো এখন কোর্ট তো বিচার করবে, সেখানে ফরিয়াদি পক্ষেরটাও দেখবে, আসামি পক্ষেরটাও দেখবে, আইনের বিচার করবে। তো আপনি ঘটনার পরপরই আপনার দায়িত্ব হলো পুলিশকে জানানো, অথবা ল অ্যান্ড অর্ডার এনফোর্সিং এজেন্সি বলেন, যাই বলেন, থানায়, বিশেষ করে আমাদের এখন পর্যন্ত যেই সিস্টেম, তাতে দুদকে মামলা হয়, থানায় মামলা হয়। থানায় আপনি জানালেন, জানানোর পরে পুলিশ ইনভেস্টিগেশন শুরু করলো। এখন এই মামলাগুলো পরবর্তী সময়ে যখন বিচারে যায়, তখন কিন্তু বিচারে যাওয়ার আগে যেটা সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদের এখানে আলাদা কোনো আপনার ইনভেস্টিগেশন এজেন্সি কিন্তু নাই, যেটা ইন্ডিয়াতে আছে। ওরা ওখানে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সিবিআই, আপনার আমাদের উন্নত দেশে আমেরিকাতে আপনার এফবিআই, তারা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তারা তদন্ত করে। কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা পুলিশকে যতই মন্দ বলি, যতই তাদেরকে আমরা খারাপ বলি, এখন পর্যন্ত পুলিশের হাতেই কিন্তু তদন্তটা। অ্যান্টি কারাপশনের মামলা বাদে বাকি সমস্ত ফৌজদারি মামলার দায়িত্ব, তদন্তের দায়িত্ব কিন্তু পুলিশের কাছে। এটা আপনি আপনার সাধারণ পুলিশ বলেন, ডিবি বলেন, আর আপনার ওই পিবিআই বলেন, যাই বলেন, অল দে আর দি মেম্বার্স অফ দি পুলিশ সার্ভিস। তো আলাদা কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি আমাদের এখানে কিন্তু হয় নাই। এখন আমি একটা উদাহরণ বলছি, মনে করেন যে একটা রেপ কেস, একটা রেপের এলিগেশন, এটা যদি আপনার সাথে সাথে কিছু এভিডেন্স আছে, যদি কালেক্ট করা না হয়, তখন আপনার আসামি মামলা যখন বিচারে যাবে, তখন তো জাজ সাহেব আমাদের সিস্টেমে উনি কিন্তু মানে একজন নিউট্রাল আম্পায়ার, নাথিং এলস। উনি নিরপেক্ষ, দুই পক্ষ কাগজ সাক্ষ্য সাবুত যেটা আনবে, অপর পক্ষ জেরা করবে, যেটা টিকবে এটা উনি নেবেন। তো এখন দেখা যাচ্ছে যে আপনার ঘটনা এজাহারও দেরি করলো, আবার এজাহার করার পরে ওই যে ইনভেস্টিগেশনে যে জিনিসগুলোর সাথে সাথে এগুলো কালেক্ট করতে হবে, এভিডেন্স ছাড়া তো আপনি একজনকে সাজা দিতে পারেন না। একজনকে সাজা দিতে হলে এভিডেন্স লাগবে, কেউ খালাস হয়ে যাবে যদি এভিডেন্স না থাকে। তো সেক্ষেত্রে আপনার মেয়েটার সাথে সাথে ওই ভিকটিম প্রসিকিউটরিক্স যিনি, তার আপনার হচ্ছে না, মেডিকেল হচ্ছে না, এই মেডিকেলটা দেরি করে ফেললেন।
তার ওয়ারিং অ্যাপারেলস যেগুলো, পরিধেয় কাপড় চোপড় যেগুলো, এগুলো পুলিশ সিজ করে এগুলো কেমিক্যাল এক্সামিনেশনের জন্য পাঠাচ্ছে না। এগুলো অনেক সময় অনেক মামলা আমি আমার ওকালতি জীবনে পেয়েছি, বলে যে ওগুলো আমরা ধুয়ে ফেলেছি, এবং ভিকটিম বলে যে আমি গোসল করে ফেলেছি। তো একটা মানুষ যদি শাওয়ারিং হয়ে যায়, গোসল হয়ে যায়, তখন ন্যাচারালি কিছু জিনিস যেটা ওখানে থাকার কথা, সিমেন্ট বলেন বা আপনার ওই যে ব্লাড স্টেন বলেন, এগুলো তো ধুয়ে মুছে যায়। তো এইটা আর এই অজ্ঞতার কারণে, এবং তদন্তকারী সংস্থা যারা আছেন তারা প্রপার এবং দেন কিছু স্টেপ তারা নিতে পারেন না বলেই কিন্তু তদন্তটা দুর্বল হয়ে যায়। এভিডেন্সটা যদি দুর্বল হয় তা আলটিমেটলি তো খালাস হবে। আর আরেকটা জিনিস আমাদের এখানে যেটা আমাদের আমাদের সমাজে যেটা আমার বলতে দ্বিধা নাই, সেটা হলো মামলাকে এক্সাজারেট করা হয়। আপনার আসামি মেন ঘটনা করেছে 3 জন, আপনি সেইখানে 30 জনকে আসামি করলেন, তাতে করে গিয়ে ওই রং তুলি বেশি দিতে গিয়ে মূল জিনিসটা কিন্তু হারিয়ে যায়। তো কোর্টে যখন আসে মাননীয় বিচারক যিনি থাকেন, ওনারা ইচ্ছা করলেও কিন্তু একজন বিচারক একজনকে সাজা দিতে পারেন না, ইচ্ছা করলেই কিন্তু খালাস দিতে পারেন না। কারণ ওনাকে তো এভিডেন্স দেখতে হয়, ওনাকে মামলার মেরিট দেখতে হয় ওনাকে, এবং এই মেরিটটা দেখতে গিয়ে ফরিয়াদি পক্ষেরটাও উনি দেখবেন, ডিফেন্সেরটাও উনি দেখবেন। তো এখন আমি মনে করি যে তদন্তকারী সংস্থা যারা আছেন তারা দে শুড বি ওয়েল ট্রেন্ড, এবং এটা আলাদা একটা করা দরকার, আপনার একটা সংস্থা করা দরকার। এটা সাধারণ পুলিশ অনেক সময় থানার অফিসার ইনচার্জ, তার থানায় ওই সময় দেখা গেল যে একজন মাত্র দারোগা, এক জায়গায় বিরাট কোনো পলিটিক্যাল একটা মানে হ্যাসেল হচ্ছে, উনি ওখানে চলে গেলেন, এখানে মার্ডার হয়েছে, তো এই মার্ডারের এজাহার হয়তো বা কোনো রকম একটা হলো, কিন্তু এই তদন্তটা উনি ওখান থেকে আসার পরে ইত্যাদি ইত্যাদি স্পটে কিছু আসামি অনেক সময় ধরাও যায়, সেটা ওনারা ধরতে পারেন না। তো ওনাদের লোকবলের যেরকম অভাব আছে, অভিজ্ঞতার অভাব আমি বলবো না, কিন্তু আরও ট্রেন আপ যদি করা যায় তাইলে আমরা আরও বেটার ইনভেস্টিগেশন পাবো। এবং বেটার ইনভেস্টিগেশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট এই জন্য, সেটা হলো যে এই টাইমটার মধ্যেই এবং এই সময়টাই হলো আপনি টু কালেক্ট দি এভিডেন্স, এবং এই এভিডেন্সটা যদি আপনি ইন টাইম কালেক্ট করতে না পারেন, বেটার এভিডেন্স যদি আপনি কালেক্ট করতে না পারেন, এটা যদি হারিয়ে যায়, আলটিমেটলি মামলার ফেট সেখানে গিয়ে দুর্বল হয়ে যায়, এবং এই খালাস হয়ে যাওয়ার এটা অন্যতম একটা কারণ। কেউ যদি মনে করে যে না আমি মামলা আর লড়ব না, আমি এটা আপোষ করে ফেলবো, তো সেখানে কম্পাউন্ডেবল নন কম্পাউন্ডেবল যদিও আইনে পরিষ্কার বলা আছে যে কম্পাউন্ডেবল কেস যেগুলো সেগুলো আপনি আপোষ করতে পারেন 345 CRPC অনুযায়ী, নন কম্পাউন্ডেবল কেস এটা আইন পারমিট করে না। তো সেক্ষেত্রে তারপরেও তাদের আপোষটাকে তারা ঠিক রাখতে গিয়া সেখানে তারা ওই সাক্ষী এদিক সেদিক করে দেয়, একটু ঘুরিয়ে পেঁচিয়ে সাক্ষী দেয় যাতে আসামি ওখান থেকে বেরিয়ে যেতে পারে। তো এখন এইটা হচ্ছে যে কাউকে যেন চাপে ফেলে একটা একেবারে আপনার ওপেন ব্রড ডে লাইটে একটা ঘটনা হয়ে গেল, সেই ঘটনাটা যদি এইভাবে আপোষের মাধ্যমে পড়ে নিয়ে হয়ে যায়, এটা কিন্তু একটা খারাপ মেসেজ যায়। আমি যদিও ডিফেন্স লয়ার, বাট একটা জিনিস হলো যে দেশে আইনের শাসন যদি না থাকে, এবং একটা মানুষ একজন অপরাধী যদি এটা না বুঝে যে না আমার এই অপরাধের আমি যেটা অপরাধ করেছি এর জন্য আমাকে শাস্তি পেতেই হবে, তাই এটা যদি এই ভীতিটা যদি না থাকে, সব কেসই যদি আপোষ হয়ে যায়, সব কেসেই যদি আপনি এখন ওই সিভিল কেসের মতো আরবিট্রেশনের আপনি যদি প্রভিশন আনেন, মিডিয়েশনের প্রভিশন আনেন, এবং সেখানে আবার আরেকটা ওই যে বার্গেনিংয়ের আবার নতুন কি শুনতেছি এগুলো আনেন, তাইলে আপনার এই অপরাধীর যদি অপরাধ করার পরে তার শাস্তি হবে এই ভীতিটা যদি না থাকে, তাহলে কিন্তু সোসাইটি আপনি টিকাতে পারবেন না, আপনার কমান্ড অফ ল থাকবে না, এবং আপনার কমান্ড অফ ল যদি না থাকে তাইলে আইনের শাসনও কিন্তু থাকবে না, এবং সোসাইটি এটা আপনার সিভিল সভ্য সোসাইটি আপনি রাখতে পারবেন না, এটা কিন্তু ডেটোরিয়েট করবে। কোনো একটা পক্ষ যদি মনে করেন যে তদন্ত কর্মকর্তা তদন্ত একটু ঢিলা দিল, অথবা আসামি পক্ষের আইনজীবী সময় নিল বারবার, রাষ্ট্রপক্ষ সাক্ষী আনতে কর্মীগুলো, এগুলো কি কারণ? দুইটা জিনিস, দুইটা স্টেজ, একটার সাথে একটা আমার নামিশাই। তদন্তকারী যে কর্মকর্তা উনি একটু ঢিলা দিল, এটা কিন্তু তদন্ত স্টেজে, আর আসামি পক্ষের উকিল বা বাদী পক্ষের উকিল এটা কিন্তু বিচারের স্টেজে, কারণ এই তদন্তটা শেষ না হইতে কিন্তু বিচারটা শুরু হবে না। এই তদন্তকারী সংস্থার যদি কোনো ঢিলেমি থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে মামলার ফরিয়াদি পক্ষ যারা বা ইনফরমেন্ট পার্টি যারা, তারা কনসাস হওয়া দরকার। তবে গ্রামের সাধারণ মানুষ কনসাস নাও হতে পারে,
অতটা যে আমার আয়ু আমার এই মামলা কি করছে আমি রোজ রোজ গিয়ে তার কাছে মানে খোঁজ নেব বা 2 দিন পর পর গিয়ে খোঁজ নেব। অনেক সময় ওই তদন্তকারী সংস্থার যিনি কর্মকর্তা উনিও বিরক্ত হচ্ছেন। সেক্ষেত্রে আমি মনে করি যে পুলিশের যে ইনভেস্টিগেশনটা আমাদের এখানে হয় এটা সুপারভাইজিং আবার অথরিটি থাকে। যেমন থানার যদি আপনার আইও যদি ইনভেস্টিগেশন একজন সাব ইন্সপেক্টর ইনভেস্টিগেশন করতেছে, ওসি সাহেব কিন্তু ওটা লুক আফটার করে, এসপি সাহেব ওটা কিন্তু সুপারভাইজ করে বা এডিশনাল এসপি সাহেব সুপারভাইজ করে, আর এখন সার্কেলে এএসপি আছে একজন, ওনারাও এটা করে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে যদি পার্টিকুলার একজন সাব ইন্সপেক্টর সাহেব উনি যিনি তদন্ত করতেছেন ওনার যদি কোনো ধরনের কোনো গড়িমসি থাকে, এটা ইট শুড বি ভেরি কেয়ারফুলি ওয়াচড বাই হিজ সুপিরিয়র অফিসার্স, যারা এটার সুপারভাইজিং ইয়েতে যারা দায়িত্বে আছেন। আর যিনি লিটিগেন্ট পিপল, যিনি ফরিয়াদি বা যিনি যার মামলা, উনি যদি কনসাস থাকেন, শিক্ষিত মানুষ হন, আইন কানুন সম্বন্ধে জ্ঞান থাকে, তাহলে আরও ভালো, ওনার মামলা উনি লুক আফটার করতে পারেন।